আসসালামু আলাইকুম। আজকের বাংলা নিউজে আপনাকে জানাচ্ছি স্বাগত। এখন শুনবেন সংবাদ শিরোনাম। আমাদের সংবাদটি যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার দিয়ে জানিয়ে দিন আপনার মতামত। ফের পারমাণবিক পরীক্ষা শুরু করছে যুক্তরাষ্ট্র। জাতিসংঘের নিরাপত্তা পরিষদ গাজা নিয়ে যুক্তরাষ্ট্রের প্রস্তাবের বিরোধিতা করছে রাশিয়া। হুথিদের হামলা বন্ধের আহ্বান জাতিসংঘ নিরাপত্তা পরিষদের। সুদানের যুদ্ধবিরতিতে সমর্থন দিতে সংযুক্ত আরব আমিরাতকে রুবিওর আহ্বান। ৩৫ বছর পর মিয়ানমার থাই সীমান্তের মোডং শহর দখলে নিল কারেন বিদ্রোহীরা। নতুন করে সংঘর্ষের পর থাইল্যান্ড কম্বোডিয়াকে ট্রাম্পের ফোন। ফের পারমাণবিক পরীক্ষা শুরু করতে যাচ্ছে যুক্তরাষ্ট্র। ফের পারমাণবিক অস্ত্র পরীক্ষা শুরু করতে যাচ্ছে যুক্তরাষ্ট্র। সেই সঙ্গে দেশটি সৌদি আরবকে F-35 যুদ্ধবিমান চুক্তি বিবেচনা করছে বলে জানিয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শনিবার তাকে বহনকারী সরকারি বিমান এয়ারফোর্স ওয়ানে সাংবাদিকদের তিনি একথা জানান। ট্রাম্প বলেন, যুক্তরাষ্ট্র অন্যান্য দেশের মতো পারমাণবিক পরীক্ষা শুরু করবে, তবে এটি পূর্ণাঙ্গ পারমাণবিক ওয়ারহেড বিস্ফোরণ অন্তর্ভুক্ত করবে কিনা তা নিশ্চিত করেননি। গত মাসে সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে ট্রাম্প এ বিষয়ে ব্যবস্থা নিতে নির্দেশ দিয়েছিলেন। এর মাধ্যমে দেশটি ৩৩ বছর বিরতি বছরে ফের পারমাণবিক পরীক্ষা করতে যাচ্ছে। এদিকে ট্রাম্প নিশ্চিত করেছেন সৌদি আরব লকহিড মার্টিনের তৈরি বিপুল সংখ্যক F-35 স্টেলথ যুদ্ধবিমান কিনতে চায়। বিষয়টি তিনি বিবেচনা করছেন। ট্রাম্প বলেন, তারা অনেক বিমান কিনতে চায়। আমি বিষয়টি দেখছি। তারা আসলে F-35 যুদ্ধবিমানের চেয়েও বেশি শক্তিসম্পন্ন যুদ্ধবিমান কিনতে চায়। তবে এ বিষয়ে উদ্বেগও রয়েছে পেন্টাগনের। একটি গোয়েন্দা প্রতিবেদনে বলা হয়েছে, সৌদির সঙ্গে F-35 যুদ্ধবিমান বিক্রির চুক্তি হলে চীন প্রযুক্তিটি পেয়ে যেতে পারে। ধারণা করা হচ্ছে আগামী সপ্তাহে হোয়াইট হাউসে সৌদি যুবরাজ প্রিন্স মোহাম্মদ বিন সালমানের সঙ্গে বৈঠকে এ বিষয়ে আলোচনা হতে পারে। বৈঠকে অর্থনৈতিক ও প্রতিরক্ষা সংক্রান্ত কয়েকটি চুক্তিও সই হতে পারে। জাতিসংঘ নিরাপত্তা পরিষদ গাজা নিয়ে যুক্তরাষ্ট্রের প্রস্তাবের বিরোধিতা করছে রাশিয়া। যুদ্ধ পরবর্তী গাজা নিরাপদ রাখতে একটি আন্তর্জাতিক বাহিনী গঠনের জন্য নিজেদের প্রস্তাবে সমর্থন চাইছে যুক্তরাষ্ট্র। গত বৃহস্পতিবার জাতিসংঘ নিরাপত্তা পরিষদ গাজা প্রস্তাবের পক্ষে সমর্থন দেয় ওয়াশিংটন। জাতিসংঘে যুক্তরাষ্ট্রের মিশন জানায়, ট্রাম্প প্রশাসন ১ মাস ধরে কাতার, মিশর, সৌদি আরব, তুরস্ক ও সংযুক্ত আরব আমিরাতের মতামত নিয়ে প্রস্তাবটি তৈরি করেছে। তবে যুক্তরাষ্ট্রের এই প্রস্তাবের বিরোধিতা করছে রাশিয়া, চীন সহ কয়েকটি আরব দেশ। দেশগুলোর উদ্বেগের কারণ, অস্থায়ীভাবে গাজা শাসন করবে এমন কোনো বোর্ড এখনও গঠন করা হয়নি। এছাড়া গাজা শাসন প্রক্রিয়ায় ফিলিস্তিনি কর্তৃপক্ষের কোনো অন্তর্বর্তী ভূমিকাও রাখা হয়নি। চীন ও রাশিয়া জাতিসংঘ নিরাপত্তা পরিষদের দুটি ভেটো ক্ষমতা সম্পন্ন দেশ। তারা ডোনাল্ড ট্রাম্পের যুদ্ধবিরতি পরিকল্পনার অধীনে থাকা বোর্ড অফ পিস অংশটি পুরোপুরি প্রস্তাব থেকে বাদ দেওয়ার দাবি জানিয়েছে। তবে গত বুধবার রাতে প্রকাশিত সর্বশেষ খসড়ায় যুক্তরাষ্ট্র বোর্ড গঠনের বিষয়টি বহাল রেখেছে। তবে একই সঙ্গে ফিলিস্তিনিদের আত্মনিয়ন্ত্রণের অধিকারের পক্ষে কিছু অতিরিক্ত প্রতিশ্রুতি যোগ করেছে। বার্তা সংস্থা রয়টার্স গত বৃহস্পতিবার জানায়, যুক্তরাষ্ট্রের প্রচেষ্টাকে চ্যালেঞ্জ করে জাতিসংঘে রাশিয়ার নিজস্ব খসড়া প্রস্তাব দিয়েছে। রাশিয়ার জাতিসংঘ মিশন নিরাপত্তা পরিষদের সদস্যদের কাছে নিজেদের প্রস্তাবে বলেছে, আমাদের খসড়ার উদ্দেশ্য হল জাতিসংঘ নিরাপত্তা পরিষদকে একটি ভারসাম্যপূর্ণ, গ্রহণযোগ্য ও অভিন্ন অবস্থান গড়ে তুলতে সক্ষম করা, যাতে টেকসই যুদ্ধবিরতি অর্জন সম্ভব হয়। যুক্তরাষ্ট্রের খসড়া প্রস্তাব অনুসারে গাজা ২০২৭ সালের শেষ পর্যন্ত ২ বছরের জন্য অন্তর্বর্তী প্রশাসনিক সংস্থা বা বোর্ড অফ পিসের নিয়ন্ত্রণে থাকবে। হুথিদের হামলা বন্ধের আহ্বান জাতিসংঘ নিরাপত্তা পরিষদের। ইয়েমেনের হুথি বিদ্রোহীদের আন্তঃসীমান্ত ও সমুদ্রপথে আক্রমণ বন্ধের আহ্বান জানিয়েছে জাতিসংঘের নিরাপত্তা পরিষদ। শুক্রবার এই আহ্বান জানানো হয়। একই সঙ্গে সদস্য দেশগুলোকে এই গোষ্ঠীর বিরুদ্ধে অস্ত্র নিষেধাজ্ঞা বাস্তবায়নের প্রচেষ্টা জোরদার করার আহ্বান জানিয়েছে নিরাপত্তা পরিষদ। গোষ্ঠীটির বিরুদ্ধে নিষেধাজ্ঞা নবায়নের একটি প্রস্তাবে আলোচনাকালে জাতিসংঘের নিরাপত্তা পরিষদ এই হামলার নিন্দা জানিয়েছে। এর পাশাপাশি নিরাপত্তা পরিষদ অবকাঠামো ও বেসামরিক মানুষের ওপর হামলা বন্ধ সহ এই ধরনের সমস্ত পদক্ষেপ বন্ধ করার দাবি জানিয়েছে। এই প্রস্তাব 13-0 ভোটে গৃহীত হয়েছে। অবশ্য স্থায়ী সদস্য চীন ও রাশিয়া এই প্রস্তাবে ভোটদান থেকে বিরত ছিল। নির্দিষ্ট লক্ষ্যভিত্তিক নিষেধাজ্ঞা 14 নভেম্বর 2026 পর্যন্ত বাড়ানো হয়েছে। প্রায় 10 জনের বিরুদ্ধে নিষেধাজ্ঞা বাড়ানো হয়েছে। এদের বেশিরভাগই হুথি বিদ্রোহীদের উচ্চপদস্থ কর্মকর্তা। তাদের সম্পদ জব্দ ও ভ্রমণের ওপর নিষেধাজ্ঞা অন্তর্ভুক্ত রয়েছে। এর পাশাপাশি পুরো দলটিকেও এই
এই নিষেধাজ্ঞার আওতায় আনা হয়েছে। এই প্রস্তাবে নিষেধাজ্ঞা এমন ব্যক্তিদের ওপর প্রভাব ফেলতে পারে যারা ইয়েমেনি ভূখণ্ড থেকে ব্যালিস্টিক ও ক্রুজ ক্ষেপণাস্ত্র ব্যবহার করে আক্রমণ করে অথবা লোহিত সাগর ও এডেন উপসাগরে বাণিজ্যিক জাহাজে হামলা চালায়। প্রস্তাবে সদস্য রাষ্ট্রগুলোকে লক্ষ্যবস্তুভুক্ত অস্ত্র নিষেধাজ্ঞা বাস্তবায়ন নিশ্চিত করার জন্য স্থল ও সমুদ্রপথে অস্ত্র ও উপকরণ পাচার রোধে প্রচেষ্টা বৃদ্ধি করতে বলা হয়েছে। ইয়েমেনের দুর্গম উত্তর থেকে আসা হুথিরা 1 দশকেরও বেশি সময় ধরে রাজধানী সানা সহ দেশের বিশাল এলাকা নিয়ন্ত্রণ করে আসছে। সুদানের যুদ্ধবিরতিতে সমর্থন দিতে সংযুক্ত আরব আমিরাতের রুবিও শুক্রবার যুদ্ধবিধ্বস্ত সুদানে যুদ্ধবিরতিতে সমর্থন দিতে সংযুক্ত আরব আমিরাতের প্রতি আহ্বান জানিয়েছেন। তিনি এমন এক সময় এই আহ্বান জানান যখন সংযুক্ত আরব আমিরাতের বিরুদ্ধে সুদানের আধা সামরিক বাহিনীকে অর্থায়নের ব্যাপক অভিযোগ উঠেছে। খবর বার্তা সংস্থা এএফপির। মার্কিন পররাষ্ট্রমন্ত্রক মার্কো রুবিও শুক্রবার যুদ্ধবিধ্বস্ত সুদানে যুদ্ধবিরতিতে সমর্থন দিতে সংযুক্ত আরব আমিরাতের প্রতি আহ্বান জানিয়েছেন। তিনি এমন এক সময় এই আহ্বান জানান যখন সংযুক্ত আরব আমিরাত বা ইউএইর বিরুদ্ধে সুদানের আধা সামরিক বাহিনীকে অর্থায়নের ব্যাপক অভিযোগ উঠেছে। মার্কিন পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র টমি পিলট বলেন, রুবিও আমিরাতের পররাষ্ট্রমন্ত্রী শেখ আবদুল্লাহ বিন জায়েদ আল নাহানের সঙ্গে টেলিফোনে সুদানে একটি মানবিক যুদ্ধবিরতি নিশ্চিত করার উপর জোর দিয়েছেন। এই সময় তারা গাজায় যুক্তরাষ্ট্র সমর্থিত যুদ্ধবিরতি নিয়েও আলোচনা করেন। ইসরায়েলের সঙ্গে সম্পর্ক বজায় রাখা বিরল আরব দেশগুলোর একটি হওয়ার ফলে যুক্তরাষ্ট্রের কাছে ইউএই বিশেষ গুরুত্ব পেয়েছে। সুদানের সেনাবাহিনী আধা সামরিক র্যাপিড সাপোর্ট ফোর্সেসের সঙ্গে রক্তক্ষয়ী গৃহযুদ্ধে লিপ্ত আছে। তারা বারবার অভিযোগ করেছে যে ইউএই তাদের প্রতিদ্বন্দ্বীদের অস্ত্র ও ভাড়াটে যোদ্ধা দিয়ে সহায়তা করছে। ইউএই এই সব অভিযোগ বরাবরই অস্বীকার করেছে। মার্কিন পররাষ্ট্রমন্ত্রক মার্কো রুবিও বলেছেন, যুক্তরাষ্ট্র জানে কোন দেশগুলো সুদানের আধা সামরিক বাহিনী র্যাপিড সাপোর্ট ফোর্সেসকে অস্ত্র সরবরাহ করছে এবং তিনি এই বিষয়ে উদ্বেগ প্রকাশ করবেন। ৩৫ বছর পর মিয়ানমার থাই সীমান্তের মডং শহর দখলে নিল কারেন বিদ্রোহীরা। মিয়ানমারের কারেন ন্যাশনাল ইউনিয়নের KNU এর সশস্ত্র শাখা ও তাদের মিত্ররা ৩৫ বছর পর থাইল্যান্ড সীমান্তবর্তী মোডং শহর দখলে নিতে পেরেছে বলে দাবি জান্তা বিরোধী যোদ্ধাদের। সংবাদ মাধ্যম ইরাবতীর প্রতিবেদন অনুযায়ী শুক্রবার ১৪ নভেম্বর কারেন বিদ্রোহীরা তানিনথারি অঞ্চলের শহরটি পুরোপুরি কবজায় নেয়। পাহাড়ি এই শহরটি সিংখন পাস সীমান্তে অবস্থিত। এর পাশেই থাইল্যান্ডের প্রাচুয়াপ খিরিখান প্রদেশ। মডং একসময় KNU এর মাইক জেলার সদর দপ্তর ছিল। ১৯৯০ সালে এটি জান্তার দখলে চলে যায়। শহরটি দখলে নিতে কারেন ন্যাশনাল লিবারেশন আর্মি বা KNLA ও তাদের মিত্ররা ৪ দিন আগে শহরটি দখলে অভিযানে নামে এবং শুক্রবার সকালে জান্তা বাহিনীর শেষ সৈন্যকে থাইল্যান্ড অংশে পালাতে বাধ্য করে। ইরাবতীর প্রতিবেদনে বলা হয়েছে, KNLA এর ৪র্থ ব্রিগেডের এক যোদ্ধা বলেছেন, এখন আমি যা বলতে পারি সেটা হলো পুরো শহরই আমাদের নিয়ন্ত্রণে রয়েছে। KNU এর মাইক জেলার সম্পাদক এনা দো বলছেন, মডং সীমান্ত বাণিজ্যের জন্য খুবই গুরুত্বপূর্ণ। এর কৌশলগত গুরুত্বও অনেক। নতুন করে সংঘর্ষের পর থাইল্যান্ড কম্বোডিয়াকে ট্রাম্পের ফোন। নতুন করে সংঘর্ষে জড়িয়েছে দক্ষিণ পূর্ব এশিয়ার 2 প্রতিবেশী দেশ থাইল্যান্ড ও কম্বোডিয়া। নতুন এই সংঘর্ষ শুরু হওয়ার পর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প উভয় দেশের নেতাদের সঙ্গে ফোনে কথা বলেছেন। মধ্যস্থতা করা শান্তি চুক্তি জোরদার করার জন্য 2 দেশের প্রতি আহ্বান জানান তিনি। থাইল্যান্ড সোমবার একটি স্থলমাইন বিস্ফোরণের অভিযোগের পর চুক্তিটি স্থগিত করে। এরপর বুধবার উভয় পক্ষ নতুন সংঘর্ষের অভিযোগ তুলেছে। নমপেন কম্বোডিয়া জানিয়েছে একজন বেসামরিক নাগরিক নিহত হয়েছে। ফ্লোরিডা যাওয়ার সময় এয়ারফোর্স 1-এ সাংবাদিকদের উদ্দেশ্যে ট্রাম্প বলেন তিনি উভয় দেশের নেতাদের সঙ্গে কথা বলেছেন। এক সাংবাদিক জিজ্ঞাসা করেন যে তিনি থাইল্যান্ড এবং কম্বোডিয়ার নেতাদের সাথে কথা বলছেন কিনা। তখন ট্রাম্প বলেন, শুল্ক আরোপের হুমকি দিয়ে আজই আমি একটি যুদ্ধ থামিয়ে দিলাম। তিনি আরো বলেন, ওরা দারুণ করছে, আমার মনে হয় ওরা ঠিক হয়ে যাবে। হোয়াইট হাউস জানিয়েছে তিনি মালয়েশিয়ার সাথেও যোগাযোগ করেছেন। মালয়েশিয়া থাইল্যান্ড কম্বোডিয়ার সংঘাতের অবসানে মধ্যস্থতাকারী হিসেবে কাজ করছে। এই গ্রীষ্মে থাইল্যান্ড এবং কম্বোডিয়ার মধ্যে 5 দিনের যুদ্ধ শুরু হয়।